বিদ্যা নিজে শ্রাবণের শাস্তির ব্যবস্থা করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা ক্লাসরুমে এসে অঞ্জলির এই অবস্থাটা দেখে পুরো শক হয়ে যায়। সে আর কোনো কথাই বলতে পারে না। এরপর অঞ্জলি শুধু কান্না করতে থাকে আর বলে, ম্যাম আমি এখন কি করব? আপনি কিছু একটা করুন, আমি আর পারছি না ম্যাম, আমাকে এখানে পড়াশোনা করতে দেবে না ওরা। এর জন্যই ওরা আমার সঙ্গে এরকম অসভ্যতামি করছে। ম্যাম আপনি কিছু একটা করুন। কিন্তু কিছুতেই বিদ্যা কোনো কথাই বলতে পারে না। বিদ্যা পাথর হয়ে যায়। তখনই দেখা যায় বারবার অঞ্জলি কান্না করে করে বলে, ম্যাম আপনি কথা বলছেন না কেন? কিছু একটা বলুন ম্যাম, আমি আর পারছি না। এখানে আর কত লড়াই করে আমাকে পড়াশুনো করতে হবে বলতে পারেন? শুধু আমার সঙ্গেই কেন এমনটা হয়? শুধু আমার বাবার টাকা নেই বলে আমাকে সবসময় সবার কাছে ছোট হতে হবে? আমার কি জীবনে কোনো নিরাপত্তা নেই? কেউ আমার নিরাপত্তা দিতে পারবে না? ম্যাম আপনিও পারবেন না? কথা বলছেন না কেন? তখনই বিদ্যা বলে, তুমি এখন এখান থেকে চলে যাও। এরপর অঞ্জলি বলে, ম্যাম আপনি ওর শাস্তি দেবেন না? আপনি শ্রাবণের শাস্তি দেবেন না ম্যাম? কথা বলছেন না কেন? তখনই বিদ্যা বলে, তোমাকে এখান থেকে যেতে বলেছি কিন্তু আমি। এরপরে আবারও অঞ্জলি একই কথা বললেই তখনই বিদ্যা রেগে যায় আর বলে, তুমি এখান থেকে যাবে না আমি তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব, বলো তো? তখনই দেখা যায় অঞ্জলি বলে, ম্যাম আপনি কি শ্রাবণের দিদি বলে শ্রাবণকে কিছু বলবেন না? আমি এটা মানতে পারছি না ম্যাম, আপনি এরকমটা হয়ে যাবেন। তখনই বিদ্যা রেগে গিয়ে বলে, তোমাকে এখান থেকে যেতে বলেছি, না হলে কিন্তু সত্যি তুমি আমার হাতে মার খাবে। এরপরে অঞ্জলি কান্না করতে করতেই চলে যায়। এরপর বিদ্যা সে মুহূর্তগুলো কল্পনা করতে থাকে আর মনে করতে থাকে যে আমার ভাই এতটা নিচে নেমে গেছে, শ্রাবণ এমন কাজ কেন করলো? আর খুব জোরে জোরে চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি এটা মানতে পারছি না যে আমার ভাই এমনটা করতে পারে। আমি কোথাও কোনো ভালো কথা শুনতে পাই নাই শ্রাবণের জন্য। শ্রাবণ এতটা খারাপ, এতটা জঘন্য মনের মানুষ হয়েছে যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি কি করব এখন? আমি শ্রাবণকে শাস্তি কি করে দেব? শ্রাবণকে তো শাস্তি পেতেই হবে। শ্রাবণ যে অন্যায়টা করেছে তার জন্য ওর শাস্তি প্রাপ্ত, এজন্য ওর শীঘ্রই শাস্তি পেতেই হবে। আমি ওকে ছাড়বো না। আমি আমি একটুও ছাড়বো না। আমি অঞ্জলির সঙ্গে কোনো অন্যায় হতে দিব না। অনেকবার সুযোগ দিয়েছি আমি শ্রাবণকে, ভালো হতে বলেছিলাম শ্রাবণকে, কিন্তু শ্রাবণ ভালো হয়নি, সে আরো খারাপ হয়ে গেছে। এজন্যই আমাকেই এখন কিছু করতে হবে। আমি কিছু করব। শ্রাবণকে আমি শাস্তি দেবই শাস্তি, না হলে আমি আমি থামবো না। আমাকে যা যা করার দরকার আমি এখন সবই করব শ্রাবণের জন্য। আমি আর কিচ্ছু করতে পারবো না। শ্রাবণকে এখন শাস্তি পেতেই হবে। আমি পুরো মিডিয়ার সামনে কথাটা নিয়ে আসবো। রাজদেব মুখার্জিকে আমি ছাড়বো না। কলেজ ঠিক মতো চালাতে পারবে না, তাহলে কলেজ বানিয়েছে কেন? সেই কলেজের ক্যাম্পাসে ক্লাসরুমে যেখানে পড়াশোনার কথা থাকে ছাত্রদের, আর সেখানে তাদের কোনো নিরাপত্তা নেই। তারা কখনো ভালো থাকতে পারবে না, এটা আমি মানতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে, না হলে সবকিছু হাত থেকে বের হয়ে যাবে। তখনই দেখা যায় বিদ্যা রাজদেব চ্যাটার্জিকে ফোন করে, আমি প্রফেসর বিদ্যা ব্যানার্জি, চিনতে পারছেন? তখনই রাজদেব বলে, হ্যাঁ। বিদ্যা কি হয়েছে আপনার? কেন ফোন করেছেন আমার ফোনে? তখনই বিদ্যা বলে, আমি কেন ফোন করেছি আপনি জানতে চান? আপনি ঠিক মতো কলেজ চালাতে পারেন না, আপনি কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারেন না, তাহলে আপনি কলেজ খুলে বসে আছেন কেন? শুধুমাত্র বিজনেস করবেন বলেই কি আপনি কলেজ খুলে বসে আছেন? তখনই দেখা যায় রাজদেব বলে, কি বলছেন আপনি? আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না। তখনই বিদ্যা বলে, কেন বুঝতে পারছেন না? আমি তো বাংলা কথাই বলছি, আমি তো অন্য ভাষায় কথা বলছি না যে আপনি কথা বুঝবেন না। আপনার এই কলেজে যে ক্লাসে আমি ক্লাস করাই সেই ক্লাসরুমে আজকে একটা মেয়ের সঙ্গে খুব অসভ্যতামি করা হচ্ছিল, সেটা কি ভালো চোখে দেখা যায় মিস্টার রাজদেব চ্যাটার্জি? তখনই রাজদেব বলে, দেখুন আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না, আপনি আমাকে বুঝিয়ে বললে ভালো হয়। তখনই বিদ্যা কান্না করতে করতে বলে, আপনাকে কিচ্ছু বোঝাতে হবে না, কিছু জানতে হবে না, শুধু এটুকুই বলে রাখলাম, আপনার কলেজ আর চলবে না। আমি আপনার কলেজকে আর চলতে দেব না। দেখি আপনি কি করে আপনার বিজনেসকে দাঁড় করান। আপনি কলেজটাকে বিজনেস বানিয়েছেন, যে কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারে না, যে কলেজের ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে না। আর যার সঙ্গে এই অসভ্যতামি করছে সে একদিন অনেক গর্ব হবে এই কলেজের, অনেক বড় হবে।
সেদিন আপনিও গর্ব করবেন ওর জন্য, আমিও গর্ব করব, এমনকি পুরো কলেজ তার জন্য গর্ব করবে। আর তার সঙ্গে আজকে যে অসভ্যতামিটা হলো সেটা কখনোই ক্ষমার চোখে দেখা যাবে না। এজন্য তাদেরকে শাস্তি পেতেই হবে। তখনই দেখা যায় রাজদেব বলে, কার সঙ্গে কি হয়েছে? তখনই বিদ্যা বলে, অঞ্জলি, যাকে আপনি খুব ভালো করেই চেনেন, যাকে আপনি কলেজে পড়াশোনা করতে দেবেন না, সেই অঞ্জলি। এই বলে বিদ্যা ফোনটা কেটে দেয়। আর তখনই বিদ্যা বলে, আমি ছাড়বো না, যতই আমার ভাই হোক না কেন শ্রাবণ, শ্রাবণকে এবার শাস্তি পেতেই হবে। অপরদিকে দেখা যায় যে রাজদেব তখনই কলেজে চলে আসে। আর কলেজে এসে যে কলেজটাকে দেখাশোনা করে ওই লোকটির কাছে এসে বলে যে এখানে কি হয়েছিল কিছু কি বলতে পারেন আমাকে? তখনই সেই লোকটি বলে, হ্যাঁ স্যার, আমি বলতে পারবো। এখানে আসলে বিদ্যা ম্যাডাম এসেছিল। তখনই দেখা যায় রাজদেব চ্যাটার্জি বলে, তাহলে আর কি এসেছিল সেটা দেখেছেন? কোনো ঝামেলা হয়েছে? তখনই লোকটি বলে, হ্যাঁ, আমার মনে হলো ঝামেলা মতোই হয়েছে, কারণ এখানে অঞ্জলি রায় নামের ওই মেয়েটি লাইব্রেরিতে পড়াশোনা করছিল আর অনেকটা দেরি হয়ে গেছিল বলে ও যেতে পারছিল না। আর যখনই নিচে নেমে আসলো তখনই সেখানে আপনার শ্রাবণ এসে ওকে টানতে টানতে ক্লাসরুমে নিয়ে গেল। আর সেখানে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল। তখনই বিদ্যা ম্যাডাম এখানে এসেই উপরে চলে যায় আর বিদ্যা ম্যাডাম ব্যাপারটা দেখে ফেলে। এরপরে আর আমি বিষয়টা জানি না। তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে শ্রাবণ ওখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে আর তার বন্ধুরাও সঙ্গে আছে। এর কিছুক্ষণ পরেই অঞ্জলি আর বিদ্যা ম্যাডামও নিচে নেমে চলে গেল। তখনই রাজদেব চ্যাটার্জি বলে, তাহলে আমাকে সেই জায়গায় নিয়ে চলো, আমি সেই জায়গায় যেতে চাই। তখনই দেখা যায় লোকটি বলে, আচ্ছা, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এরপরে রাজদেবকে ক্লাসে নিয়ে যাওয়ার পরে রাজদেব চ্যাটার্জি দেখতে পায় যে ক্লাসের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। তখনই রাজদেব মুখার্জি বলে, এখানে এই রকম অবস্থা, আপনি কিছুই জানেন না? তখনই লোকটি বলে, দেখুন, আমি এখানে আসিনি, তাই আমি বলতে পারবো না স্যার, কিন্তু আমি আমি সবকিছু দেখতে পেয়েছি। তখনই রাজদেব কিছু টাকা বের করে দিয়ে বলে, এখানে 10,000 টাকা আছে, এটা আমি আপনাকে দিয়েছি, আপনি এই টাকাটা রাখুন। আর একটা কথা মাথায় রাখবেন, এখানে কি হয়েছিল, কে এসেছিল, আপনি কিছুই দেখেননি, কিছুই জানেন না। এখানে শ্রাবণ আসেনি, এখানে অঞ্জলি ছিল না, বিদ্যা ম্যাডাম আসেনি, পুরোটাই নাটক। এরপরেই দেখা যায় লোকটি বলে, আপনি কি বলছেন স্যার, এত বড় একটা কথা গোপন করে যাব? তখনই রাজদেব মুখার্জি বলে, হ্যাঁ, আপনাকে গোপন করতে হবে, এজন্যই আমি আপনাকে এই 10,000 টাকা দিলাম, আর বাকি 90,000 টাকাও আমি আপনাকে দিয়ে দেব। কিন্তু এই কথাটা যেন কেউ না জানতে পারে। আর যদি কেউ জানতে পারে আপনি মুখ খুলেছেন, তাহলে কিন্তু আমি আপনার চাকরি থেকে বের করে দেব, আপনাকে আর এখানে প্রয়োজন নেই। তখনই লোকটি ভয়ে ভয়ে বলে, না স্যার, আমি চাকরি করতে চাই, আমাকে তাড়িয়ে দিবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু দেখিনি। তখনই রাজদেব বলে, তাহলে এখন আপনি যান। এরপরে রাজদেব চ্যাটার্জি বলে, আমাকে দেখি কি হারায়, বিদ্যা আমাকে এখনো চেনে না, আমাকে হুমকি দেয়, আমি হুমকি দেখাতে পারবো। এই জন্য আমাকে শ্রাবণকে হাতে রাখতে হবে। শ্রাবণ আমার পছন্দের একটি ছেলে, ওর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। ওকে কেউ কোনো প্রমাণ দেখিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবে না, আমি সেটা কখনো হতে দেব না। এরপরে দেখা যায় অন্যদিকে শ্রাবণ বাড়িতে মনটা খারাপ করে বসে থাকে আর শ্রাবণের কাকিমা এসে বলে, শ্রাবণ, কি হয়েছে, কথা বলছো না কেন? তুমি কলেজ থেকে এসে এভাবে চুপ করে বসে আছো, কিছু হয়েছে কলেজে? বলো না, বিদ্যা কিছু বলেছে? তখনই শ্রাবণ বলে, না কাকিমা, আমার কিচ্ছু হয়নি, তোমরা এখান থেকে যাও না, আমাকে একটু একা থাকতে দাও, আমি একটু একা থাকতে চাই। তখনই দেখা যায় যে শ্রাবণের ওখানে কাকু চলে আসে আর বলে, শ্রাবণ, কি হয়েছে, বলছিস না কেন? তোর তোর কেমন কেমন লাগছে মনে হচ্ছে। তখনই শ্রাবণের কাকিও বলে, হ্যাঁ, দেখো না, শ্রাবণের মুখটা কেমন শুকনো শুকনো লাগছে, ও কিছু খাচ্ছে না, কিছু করছে না, চুপ করে বসে আছে, কলেজ থেকে এসে কেমন যেন হয়ে আছে, আমার মনে হচ্ছে কলেজে কোনো ঝামেলা হয়েছে, কিন্তু আমাকে কিছু বল। তখনই দেখা যায় শ্রাবণ বলে ওঠে, আমি তো বলছি আমার কিছু হয়নি, তারপরে কেন তোমরা আমাকে এত বিরক্ত করছো? আমি সেটাই তো বলছি না কাকুমণি, আমার কিচ্ছু হয়নি, একটু একটু বোঝার চেষ্টা করো, আমার ভালো লাগছে না, আর আমি ক্যাম্পাস থেকে কিছু খেয়ে এসেছি, এজন্য আমার খিদে নেই। তখনই সেই মুহূর্তে শ্রাবণের ফোনটা বেজে ওঠে আর ফোনটা রিসিভ করতেই দেখতে পায় যে রাজদেব চ্যাটার্জি ফোনটা করেছে। তখনই শ্রাবণ বলে, আপনি ফোন করেছেন? তখনই রাজদেব বলে, হ্যাঁ, আমি তোমাকে ফোন করেছি শ্রাবণ, তুমি আমার অনেক
ভালোবাসার একজন মানুষ, আর তুমি প্রাগনেরও ভাই, এজন্য তোমাকে আমি খুব ভালোবাসি। আর তুমি আমার অনেক কাজেও আসো, এজন্য আমি তোমাকে যে কথা বলার জন্য ফোন করেছি। তুমি কলেজে এসেছিলে, অঞ্জলির সঙ্গে ক্লাসরুমে কোনো অসভ্যতামি কিছু করেছো? তখনই শ্রাবণ বলে, স্যার আপনি আপনি এই কথাটি কিভাবে জানলেন? তখনই দেখা যায় যে রাজদেব বলে, হ্যাঁ আমি সবটা জানি, সব বিষয়টা জানি, কিন্তু তুমি চিন্তা করো না বাবা, আমি আছি, আমি তোমার পাশে আছি, তোমাকে কেউ কিছু করতে পারবে না, তুমি আমার উপরে ভরসা রাখতে পারো, আমি সবকিছুর ব্যবস্থা করে রেখেছি, তোমার কোনো ভয় নেই। কারণ তুমি এ কলেজে আসবে, আর একটা কথা মনে রেখো, আমি ওই অঞ্জলিকে এই কলেজে পড়তে দেব না, এই কলেজ থেকে ওকে বের করে দেব এবার। ও যতবারই ভালো মানুষ হোক না কেন, আর যতই ভালো শিক্ষিত মেয়ে হোক না কেন, ভালো প্যানেল থাকুক না কেন, ওকে এই কলেজে আমি আর রাখবো না, কলেজ থেকে আমি এবার ওকে বের করে দেব, এই বলে ফোনটা রেখে দেয়। তখনই দেখা যায় যে ওখানে বিদ্যা চলে আসে, আর বিদ্যা যখনই শ্রাবণের দিকে তাকিয়ে থাকে, শ্রাবণ ভয়ে ভয়ে বলে, কি হয়েছে দিদি, তুই এখানে? তখনই বিদ্যা বলে, শ্রাবণ তুই আমাকে দিদি বললি? তুই তো আমাকে কখনো দিদি বলিস না, তবে আজকে কেন দিদি বললি? কেন শুধু বাঁচার জন্য আমাকে দিদি বললি? দিদি হই না আমি তোর, আমি তোর কেউ হই না, আর তুই আমার কেউ না, তুই আমার ভাইও হোস না। একটা কথা কি শ্রাবণ, তুই যে অন্যায়টা করলি সেটার জন্য তোর ক্ষমা হয় না, তারপরেও আমি এত কথা বলতে চাচ্ছি না, তুই স্নান করেছিস? না করলে এই নে, যা স্নান করে আয়, ঠান্ডা জল দিয়ে স্নান করিস, গরম জলে যাস না। এরপরে শ্রাবণ, তুই এমন করছিস কেন? তখনই দেখা যায় যে বিদ্যা বলে, আমি কিভাবে কেমন করছি, আমি কিছু করিনি, যেটা বলেছিস সেটা কর শ্রাবণ, যা চান করে আয়, তাড়াতাড়ি চান করে আসিস, আর তোর পছন্দের খাবারও আমি এনেছি, সেটাও খেয়ে নিস। তখনই শ্রাবণ বলে, তুই আমার জন্য খাবার কেন বানাতে গেলি? তখনই বিদ্যা বলে, হ্যাঁ আমার ভালো লেগেছে, তাই আমি তোর জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি, তাই বলছি যে খাবারটা খেয়ে নে, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। এরপরে দেখা যায় শ্রাবণ ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে তখনই বিদ্যার কাকি এসে বলে, কি হয়েছে বিদ্যা, শ্রাবণের সঙ্গে কি হয়েছে? শ্রাবণ যেন কলেজ থেকে এসে কেমন যেন করছে, কি হয়েছে বিদ্যা? তখনই বিদ্যা বলে, কাকিমণি কি হয়েছে সেটা আমি তোমাদের কাউকেই বলতে পারবো না, কিন্তু একটা কথা কি জানো, যখন চূড়াবালির মধ্যে পা চলে যায়, দু পাই চলে যায়, তখন কি সে আর বেঁচে ফিরতে পারে? তখনই কাকিমণি বলে, না না, একবার চূড়াবালির মধ্যে আটকা পড়লে সে আর বেঁচে ফিরতে পারে না। কিন্তু কি হয়েছে বিদ্যা, কিছু করেছে শ্রাবণ? বল না আমাকে। তখনই বিদ্যা বলে, সেটা আমি এখন কাউকে কিছু বলতে পারবো না, কিন্তু একটা কথা কি জানো, শ্রাবণ এখন চূড়াবালিতে আটকা পড়েছে, ও বাঁচবে কিনা আমি জানি না। তখনই কাকিমণি ভয় পেয়ে যায়, আর তখনই কাকাবাবু এসে বলে, কি হয়েছে বিদ্যা, এরকম কথা না বলে একবারে স্পষ্ট কথা বলতেই তো পারো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? এটা তোমার ক্লাসরুম না যে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে, যেটা বলবে ভালো করে বললেই তো হয়। তখনই বিদ্যা বলে, কিছু হয়নি তো, আমি কি এ বাড়িতে আসতে পারি না? তোমরা তো এ বাড়িতে আমার আসা নিষেধ করেছো, কিন্তু ফাগুনের বিয়ের জন্য আমি আসি, কিন্তু আমি এখন এসেছি শ্রাবণের সঙ্গে কথা বলার জন্য, শ্রাবণের সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক বোঝাপড়া আছে। তখনই দেখা যায় কাকিমা দৌড়ে শ্রাবণের মায়ের ঘরে যায় আর বলে, দিদি ভাই, দিদি ভাই বিদ্যা এসেছে, বিদ্যা আর শ্রাবণের মধ্যে হয়তো কলেজে কোনো ঝামেলা হয়েছে, কারণ বিদ্যা বলেছে যে শ্রাবণ চূড়াবালিতে আটকা পড়েছে, এজন্য খুব চিন্তা হচ্ছে। তখনই শ্রাবণের মা ঘরে এসে বিদ্যাকে বলে, বিদ্যা কি হয়েছে, কি ঝামেলা হয়েছে বলো তো? তখনই বিদ্যা বলে, কই কোনো ঝামেলা হয়নি তো মা, তোমাকে কে বললো ঝামেলা হয়েছে? তখনই দেখা যায় যে শ্রাবণের মা বলে, তুমি আমাকে মা বলবে না। আর ছোট বলল যে তুমি নাকি কি বলেছো? তখনই দেখা যায় যে কাকিমণি বলে ওঠে, হ্যাঁ বিদ্যা তুমি না বললে যে শ্রাবণ চূড়াবালিতে আটকা পড়েছে, সেখান থেকে বেঁচে ফেরত ফেরা যায় না, কি হয়েছে বলো না? তখনই দেখা যায় বিদ্যা বলে, সেটা আমি এখন কাউকে কিছু বলবো না, কিন্তু ওকে এখন খাবার খেতে দিয়েছি, খাবারটা খেয়ে নিও। তখনই শ্রাবণের মা বলে, খাবার তুমি কেন আনতে গিয়েছো? তখনই বিদ্যা বলে, হ্যাঁ আমার ভাই পছন্দ করে, তাই আনতে গিয়েছি। খাবার টাক না, তাতে কি হয়েছে? একটা কথা কি, বলি দেওয়ার আগে কিছুক্ষণ কাউকে কিছু খেতে দেয় না, এজন্য ওর তো আর কিছুক্ষণ পরে কিছু খাওয়া জুটবে না, এজন্য আমি ওকে কিছু খাবার দিয়েছি, খাবারটা খেয়ে নিক। তখনই দেখা যায় শ্রাবণের মা বলে, কি বলছো তুমি? তুমি কি কথাগুলো ভেবেচিন্তে বলছো, নাকি যা মুখে আসছে তাই বলছো? তখনই দেখা যায় বিদ্যা বলে, তোমার ছেলে যে অন্যায়টা করেছে তার জন্য এখন মিডিয়া আসবে, আর মিডিয়ার সামনে তো ওকে যেতেই হবে, দেখবো ওকে এখন কে বাঁচাতে পারে, আমিও দেখতে